শক্তি এবং ক্ষমতা পড়ছিলাম। তো আজকে কাজ শক্তি ক্ষমতার আমরা 3 নাম্বার লেকচারটা করব। এখন প্রশ্ন হচ্ছে এই লেকচারে আমরা আসলে কি পড়বো, কি দেখবো সেটা আগে আমরা একটু দেখি। আমরা লেকচার 2 পর্যন্ত যা যা পড়তেছিলাম আমি একটু রিভিউ করি, একটু রিপিট করি। দেখেন, আমরা গত দুটো ক্লাসে কাজ কিভাবে হয় এবং ভর কেন্দ্রের সরণ সংক্রান্ত বেশ কিছু সিনারিও আমরা ডিসকাস করেছি, যে কৃত কাজ কিরকম হবে, ভর কেন্দ্রের সরণ কিরকম হলে। অনেকগুলা ম্যাথ আমরা করছি। আজকে আমি কাজের পরে একটু শক্তির ব্যাপারে আসব, যে শক্তিটা কি বা শক্তি কত প্রকার হতে পারে এবং শক্তি রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কিরকম হতে পারে সেগুলো আমরা দেখব। তাহলে চলেন আমরা শক্তির ডিটেলস দিয়ে শুরু করি। শক্তি, আমরা জানি কাজ করার যে সামর্থ্য সেটাকে আমরা কি বলি, শক্তি বলি। তাহলে শক্তির বেসিক ডেফিনেশন হচ্ছে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এখন এই যে শক্তিটা আছে, এই শক্তি অ্যাকচুয়ালি দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা কি গতি শক্তি। তাহলে আমার শক্তিটা দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা গতি শক্তি। এখন বিভব শক্তিটা কি? বিভব শক্তিটা হচ্ছে বস্তুর অবস্থা বা অবস্থানের পরিবর্তনের কারণে, বস্তুর অবস্থা বা অবস্থানের পরিবর্তনের কারণে যে শক্তি সঞ্চিত হয়। দেখেন, শক্তিটা দুই প্রকার, বিভব শক্তি, গতি শক্তি। এখন বিভব শক্তিটা হচ্ছে বস্তুর অবস্থা বা অবস্থানের পরিবর্তনের কারণে যে শক্তি সঞ্চিত হয় তাকে বিভব শক্তি বলে। আমি প্রত্যেকটা জিনিস ক্ল্যারিফাই করব, যে অবস্থার পরিবর্তন, অবস্থানের পরিবর্তন, এই প্রত্যেকটা জিনিস আমি ইনশাল্লাহ বুঝিয়ে বলবো, আপনাদের টেনশনের কারণ নেই। আর গতি শক্তিটা হচ্ছে বস্তুর গতির কারণে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা বলবো গতিশক্তি। এখন আমি শুরুতেই বিভব শক্তির যতগুলা টাইপ আমাদের লাগবে সেগুলা দেখব। তাহলে আমরা এখন দেখবো আগে বিভব শক্তি। বিভব শক্তির শুরুতেই দেখব অভিকর্ষজ বিভব শক্তি। দেখেন, ধরেন একটা বস্তুকে আপনি মাটি থেকে টেনে উপরে তুলবেন, বস্তুটাকে মাটি থেকে টেনে উপরে এখানে তুলতেছেন। তাহলে একটা বস্তুকে যদি মাটি থেকে টেনে উপরে তুলতে হয়, প্রযুক্ত বল এফ ইকুয়ালস টু ন্যূনতম তার ওজন এমজি হতে হবে, এবং মাটি থেকে আপনি তাকে এই উচ্চতায় তুলে ফেললেন। তাহলে কৃত কাজ
ডাব্লিউ ইকুয়ালস টু বল এফ এবং বলের দিকে যে সরণ সেটা ডট গুণফল এফ ডট এস। এখন দেখেন আপনি বল দিচ্ছেন কোন দিকে, উপরের দিকে, বস্তু সরছেও কোন দিকে, উপরের দিকে। এফ এবং এস তাহলে কিন্তু একই দিকে, দুইটাই একই দিকে। তাহলে এফ এস কস 0 ডিগ্রি, তাহলে এফ এস, এফ সমান এম জি আর এস হচ্ছে এইচ। এই যে আমরা এটা আগেই পড়ে আসছি যে কৃত কাজটা হচ্ছে মাটি থেকে একটা বস্তুকে তুলতে এম জি এইচ। এখন এই এমজিএইচ বা অভিকর্ষজ বিভব শক্তিটা অ্যাকচুয়ালি একটা বস্তুর মধ্যে সঞ্চিত থাকতেছে কেন? তার অবস্থানের পরিবর্তন জনিত কারণ। তাহলে অভিকর্ষজ বিভব শক্তিটা হচ্ছে অবস্থানের পরিবর্তন। দেখেন বস্তুটাকে মাটি থেকে উপরে তুলছেন, তার মানে বস্তুর কিসের পরিবর্তন হয়েছে? অবস্থানের পরিবর্তন হয়েছে। এখন সেকেন্ড যেটা দেখবো সেটা হচ্ছে স্প্রিং জনিত বিভব শক্তি। স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি। আমি যদি একটা স্প্রিংকে সংকুচিত বা প্রসারিত করি তখন স্প্রিং এ একটা শক্তি সঞ্চিত হয়। দেখেন ধরেন একটা স্প্রিং, এটা স্প্রিং এর স্বাভাবিক অবস্থা। স্প্রিংটাকে আমি টান দিলাম, প্রসারিত করলাম। দেখেন স্প্রিং এ বল দিলাম এফ, স্প্রিংটা ধরেন প্রসারিত হলো এক্স পরিমাণ, স্প্রিং এর প্রসারণ হচ্ছে এক্স পরিমাণ। তাহলে শুরুতে তার সরণ ছিল 0, শেষে যে প্রসারণ হয়ে সরণ হচ্ছে এক্স। এখন ক্ষুদ্র পরিমাণ কাজ ডি ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট ডিএক্স। অতি ক্ষুদ্র সরণ যদি ডিএক্স হয়, স্প্রিংটাকে অতি ক্ষুদ্র পরিমাণ সরাইছেন আপনি ডিএক্স পরিমাণ, তাহলে কৃত কাজ কত হবে? এফ ডট ডিএক্স হবে অবশ্যই। এখন স্প্রিং এর বেলায় যে এই যে এফ ইজ প্রপোর্শনাল টু এক্স বা এফ সমান মাইনাস কে এক্স, এখন এই এফটা হচ্ছে প্রত্যয়নী বল। একটা স্প্রিংকে যেদিকে আমি বল দিব তার উল্টো দিকে একটা প্রত্যয়নী বল আসবে, তাহলে প্রত্যয়নী বলটা আসে এই দিকে। এই এফটা যদি প্রযুক্ত বল হয়, প্রযুক্ত বলের উল্টো দিকে একটা প্রত্যয়নী বল আসবে। এই প্রত্যয়নী বল উল্টো দিকে বলে একটা মাইনাস আসতেছে, তাহলে আমার প্রযুক্ত বল এফ এটা হচ্ছে কে এক্স ডিএক্স কস 0 ডিগ্রি। অথবা অন্যভাবে বলতে পারি আমরা, দেখেন কৃত কাজ এফ ইট ডট ডিএক্স, এফ সমান মাইনাস কে এক্স, অথবা দেখেন এফ ডিএক্স কস 0 ডিগ্রি ডিরেক্টলিও যদি বলি। সো এফ সমান কে এক্স ডিএক্স। তাহলে মোট কৃত কাজ ডাব্লিউ কস টু ইন্টিগ্রেশন অফ কে এক্স ডিএক্স। দেখেন অতি ক্ষুদ্র কাজ ডি ডাব্লিউ, তাহলে এই অনেকগুলা ডি ডাব্লিউ এর ইন্টিগ্রেশন থেকে আমি ডাব্লিউ বা মোটকৃত কাজ পাবো। তাহলে ডি ডাব্লিউ সমান হচ্ছে কে এক্স ডিএক্স, 0 থেকে শুরু করে কত পর্যন্ত? এক্স পর্যন্ত। তাহলে এই যে দেখেন কে বাইরে নিয়ে আসি এক্স ডিএক্স, 0 থেকে এক্স, এক্স কে ইন্টিগ্রেট করলে এক্স স্কোয়ার বাই 2 পাওয়া যায়, 0 থেকে এক্স কে। তাহলে স্প্রিং কে সংকুচিত বা প্রসারিত করতে যাই, যে কৃত কাজ বা সঞ্চিত শক্তি সেটা হবে হাফ কে এক্স স্কোয়ার। সুতরাং একটা অভিকর্ষজ বিভব শক্তি পাচ্ছি সেটা কত? এমজিএইচ। একটা স্প্রিং জনিত শক্তি পাচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এখন আমাদের এইচএসসি লেভেলে এই স্প্রিং জনিত শক্তি নিয়ে অনেক টানাহেঁচড়া হয়। যেহেতু অনেক টানাহেঁচড়া হয় সেহেতু আমি এইখান থেকে একটা একটা করে ম্যাথ করতে শুরু করি। প্রশ্ন, কোশ্চেন। একটি স্প্রিং 5 সেন্টিমিটার প্রসারিত করতে 85 জুল কাজ করতে হয়।
স্প্রিংটিকে আরো 7 সেন্টিমিটার প্রসারিত করতে অতিরিক্ত কত কাজ করতে হবে? দেখেন, প্রশ্নটা হচ্ছে একটি স্প্রিংকে 5 সেন্টিমিটার প্রসারিত করতে করতে আপনার 85 জুল কাজ করতে হচ্ছে। স্প্রিংটাকে আপনি আরো 7 সেন্টিমিটার বর্ধিত করতে চান, সেক্ষেত্রে কতটুকু কাজ করতে হবে সেটা জানতে চাওয়া হয়েছে। সো তাহলে চলেন আমরা শুরু করি, মানে কোশ্চেনটা একদম শুরু থেকে বুঝতে শুরু করি। একটি স্প্রিংকে আপনি 5 সেন্টিমিটার প্রসারিত করতেছেন, তাহলে একেবারে শুরুতে 5 সেন্টিমিটার পর্যন্ত প্রসারিত করতে আপনার কৃত কাজ W1 ইকুয়ালস টু হাফ কে x1 স্কোয়ার। তার মানে হাফ ইন্টু কে, x1 হচ্ছে 5 সেন্টিমিটার, 0.05 হোল স্কোয়ার, এটা হচ্ছে 85। তাহলে কে এর মান এখান থেকে পাবো আমরা 85 দুগুণে 170 ডিভাইডেড বাই 0.05 হোল স্কোয়ার। সো কে এর যে মানটা পাচ্ছি আমরা এই মানটায় ক্যালকুলেট করি, 170 ডিভাইডেড বাই 0.05 এক্স স্কোয়ার। বিশাল একটা মান পাওয়া যাচ্ছে, বিশাল মানে সুবিশাল অ্যাকচুয়ালি, 68,000 নিউটন পার মিটার। এই যে স্প্রিং ধ্রুবক, এটা নিউটন পার মিটার, এটা কোথা থেকে আসছে একটু দেখে রাখি আমরা। দেখেন, আমি এফ সমান মাইনাস কে এক্স বলছিলাম, তাহলে এফ এর একক কি? নিউটন। এক্স এর একক কি? মিটার। তাহলে কে এর একক কি হবে? নিউটন পার মিটার। সুতরাং এই যে কে এর মান বের হলো 68,000 নিউটন পার মিটার। এখন দেখেন, আমি অ্যাকচুয়ালি স্প্রিংটাকে আরো 7 সেন্টিমিটার প্রসারিত করব, তার মানে আসলে স্প্রিংটা মোট কত সেন্টিমিটার প্রসারিত হবে? 12 সেন্টিমিটার। দেখেন একটু ডায়াগ্রামটা কি আমি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন এটা একটা স্প্রিং, স্প্রিংটাকে আপনি 5 সেন্টিমিটার এখান থেকে প্রসারিত করছেন। সো আপনি এখন আরো 7 সেন্টিমিটার, মানে 5 এর পরে আরো 7 যাবেন। ঘটনাটা দেখেন, এটা যদি বেস লাইন হয়, রেফারেন্স লাইন হয়, প্রথমে এটা ছিল 5 সেন্টিমিটার, 5 এর পরে আরো 7, মানে সর্বমোট কত সেন্টিমিটার প্রসারিত করবেন আপনি? 12 সেন্টিমিটার প্রসারিত করবেন। তাহলে প্রথমে আপনি 5 সেন্টিমিটার প্রসারণের জন্য কৃত কাজ জানেন, x1 পরিমাণ প্রসারণের জন্য কৃত কাজ জানেন। এখন এই x1টা হচ্ছে 5 সেন্টিমিটার, এটার জন্য কৃত কাজ আপনি কত পাচ্ছেন? W1। আপনি এখানে কৃত কাজ পাচ্ছেন কত? W1। আর 12 সেন্টিমিটার কৃত কাজ, 12 সেন্টিমিটার প্রসারণের জন্য কৃত কাজ যদি W2 হয়, W2 ইকুয়ালস টু হাফ কে x2 স্কোয়ার। তাহলে হাফ ইন্টু কে কত? 68,000, অ্যান্ড x2 সেটা 12 সেন্টিমিটার, 0.12 হোল স্কোয়ার। তাহলে আমরা দেখি এটা কত দেয় আমাদেরকে। 0.5 ইন্টু 68,000 ইন্টু 0.12 এক্স স্কোয়ার, 489.6 জুল। তাহলে অতিরিক্ত কাজ করতে হবে W2 মাইনাস W1। কেন অতিরিক্ত কাজ বলতেছি? কারণ হচ্ছে অলরেডি তো 5 সেন্টিমিটার আপনি প্রসারিত করেই রাখছিলেন, এক্সট্রা আর 7 সেন্টিমিটার করবেন। তাহলে 12 সেন্টিমিটারের জন্য মোট কৃত কাজ থেকে যদি 5 সেন্টিমিটারের জন্য কৃত কাজকে আমরা বাদ দিয়ে দেই, তাহলে পরবর্তী 7 সেন্টিমিটারের জন্য কৃত কাজটা আমরা ইনশাল্লাহ পাবো। সো 489.6 মাইনাস 85, তার মানে 404.6 জুল হচ্ছে আমাকে অতিরিক্ত কাজ করতে হবে। এটা হচ্ছে স্প্রিং সংক্রান্ত কৃতকাজের একটা ছোট্ট এক্সাম্পল। আচ্ছা, এখন এতক্ষণ ধরে আমরা যে কাজগুলা করছিলাম সেই কাজগুলো সব একেবারে জেনারেল সিনারিও। তারপর আমি আরেকটা সিনারিও ডিসকাস করে নেই, যেহেতু এখানে অভিকর্ষজ বিভব শক্তির ব্যাপারটা আছে। চলেন আমরা একটু অভিকর্ষজ বিভব শক্তি দিয়ে একটা সিনারিও চিন্তা করি। 80 মিটার উপর থেকে
একটি বস্তু ছেড়ে দেয়া হলো। মাটি হতে কত উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। দেখেন এগুলা কিন্তু অনেকটা 9-10 টাইপেরই ম্যাথ, কিন্তু তাহলে আবার কেন করাচ্ছি? একটু রিভিউ করার জন্য। এগুলা 9-10 টাইপের ম্যাথ, বাট আমি আবার করাচ্ছি রিভিউ করার জন্য, যাতে কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে। আপনি 80 মিটার উপর থেকে বস্তুকে ছেড়ে দিছেন, তাহলে ঘটনাটা কিরকম, যে 80 মিটার হচ্ছে টোটাল উচ্চতা, 80 মিটার টোটাল উচ্চতা। বস্তুটা পড়তেছে, মাটি থেকে কত উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। ধরে নেই আমরা মাটি হতে এইচ উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। তাহলে এইচ উচ্চতায় যে বিভব শক্তি mgh ইকুয়ালস টু এইচ উচ্চতায় যে গতিশক্তি হাফ এমভি স্কোয়ার, তার 1/3 হবে। এখন একটা জিনিস খেয়াল করেন, বস্তুটা উপর থেকে নিচের দিকে নামছে, তাহলে বস্তুটা কত উচ্চতায় নেমে আসছে? 80 - h। এবার ভি স্কোয়ার সমান আদিবেগ কত? 0² প্লাস 2g। কত উচ্চতা নেমে আসছে বস্তুটা? 80 - h। এখানে অনেকে ভুল করে ফেলে, একটু বোঝেন। বস্তুটা গতিশক্তি অর্জন করছে কারণ তার বিভব শক্তি সে আস্তে আস্তে ব্যয় করতেছে। তাহলে মাটি থেকে এইচ উচ্চতায় থাকা মানে বস্তুটা অলরেডি নেমে আসছে 80 - h উচ্চতায়। তাহলে বস্তুটার অর্জিত বেগ ভি স্কোয়ার সমান ইউ² প্লাস 2gh। সুতরাং আমরা ভি স্কোয়ার সমান লিখতে পাচ্ছি 2g 80 - h। এখন এম তো কেটে যাচ্ছে, জি এইচ ইকুয়ালস টু 1/3 ইন্টু হাফ ইন্টু ভি স্কোয়ার সমান 2g 80 - h। এবার জিটাও দুই পাশ থেকে কেটে দিতে পারতেছি, 2 কেটে দিতে পারতেছি, তাহলে 3h ইকুয়ালস টু 80 - h। 4h সমান 80, h সমান 20 মিটার। তার মানে মাটি থেকে 20 মিটার উচ্চতায় এই বস্তুটার বিভব শক্তি গতিশক্তির কত হবে? 1/3 হবে। ওকে, এটা গেল হচ্ছে উচ্চতার সঙ্গে সম্পর্কে। ওকে, এখন এখানে আমরা আরো একটা জিনিস দেখে রাখবো, শিখে রাখবো, কারণ বোর্ড পরীক্ষায় এই টাইপের কোশ্চেনগুলো একেবারে কমন টাইপের কোশ্চেন। এই যে এখন যেটা ম্যাথ দেখালাম, এটা কমন টাইপের ম্যাথ, 9-10-এও আসে, এইচএসসিতেও আসে, এই কারণে দেখালাম। আচ্ছা, এখন এইখানে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, দেখেন শক্তির সংরক্ষণশীলতার নীতি কিন্তু মেনে চলতে হবে। শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনেই কিন্তু আমি এই ম্যাথটা করলাম, কারণ একেবারে 80 মিটার উচ্চতায় যে মোট শক্তি আর এইচ উচ্চতায় মাটি থেকে, সেখানকার মোট শক্তি আমি কিন্তু সমান ধরে নিয়ে ম্যাথটা করছি। মোট শক্তি যদি সমান না হতো, তাহলে অবশ্যই এই ম্যাথটা কি করা যেত না, কোনোভাবেই সলভ করা যেত না। আচ্ছা, একটু পরে, আরো একটু পরে যে ঘর্ষণের কারণে শক্তি ব্যয় হবে, সেই ব্যয়িত শক্তি নিয়ে কিছু ঝামেলা আমি যাব, কিন্তু তার আগে আমরা ক্লাসের শুরুতে আজকে বিভব শক্তি এবং গতিশক্তি নিয়ে কাজ শুরু করছিলাম। আমি এখন এই গতিশক্তির ব্যাপারটা আপনাদেরকে আরেকটু ডেপথ ডিটেইলসে নিয়ে বুঝাবো, এবং গতিশক্তির সঙ্গে রিলেটেড একটা উপপাদ্য আপনাদেরকে পড়াবো। তাহলে চলেন আমরা শুরু করি। গতিশক্তি রিলেটেড একটা উপপাদ্য পড়বো আমরা। গতিশক্তি, দেখেন কোন বস্তু গতিশীল হওয়ার কারণে যে শক্তিটা অর্জন করে তাকে কি বলা হয়? গতিশক্তি বলা হয়। এখন
গতি শক্তি কিভাবে আসে সেটা একটু দেখি। ধরেন আপনি একটা বস্তু কোনো এক জায়গায় স্থির অবস্থায় ছিল। একেবারে গতিশক্তির ডিটেলসটা আমি দেখাবো, গতিশক্তি কিভাবে আসে সেটা দেখাবো। একটা বস্তু এখানে স্থির অবস্থায় ছিল, বস্তুটাকে আপনি একটা বল দিলেন, এফ বল দিলেন, তার আদিবেগ ভি জিরোটা ছিল 0। এখন স্থির অবস্থা থেকে বস্তুটা ধরেন এইখানে এক্স দূরত্ব অতিক্রম করছে, এফ বল দেওয়ার কারণে বলের দিকে বস্তুটার সরণ হলো এক্স। তাহলে এই যে বস্তুটা আছে, এই বস্তুটা এক্স দূরত্ব অতিক্রম করে এখানে আসলো, এইখানে তার শেষ বেগ হলো ভি। তাহলে দেখেন বস্তুটা অ্যাকচুয়ালি তার উপরে আপনি কতটুকু কাজ করছেন, কৃতকাজ ডাব্লিউ ইকুয়ালস টু বল এবং বলের দিকে সরণের উপাংশ এফ এক্স। এখন এফ সমান কি এম এ না? এখন দেখেন বল দিলে অবশ্যই বস্তুটার কি হবে, ত্বরণ হবে। শেষ বেগ ভি, ভি স্কোয়ার সমান ভি নট স্কোয়ার প্লাস 2ax। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু 0 স্কোয়ার প্লাস 2ax। সুতরাং এক্স ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই 2। তাহলে আমি কৃত কাজ ইকুয়ালস টু পাচ্ছি এম ভি স্কোয়ার বাই 2 বা হাফ এম ভি স্কোয়ার। সুতরাং একটা বস্তুকে গতিশীল করার জন্য আপনি যে কাজটুকু করতেছেন সেইটা তার মধ্যে শক্তি আকারে সংরক্ষিত থাকতেছে বা গতিশক্তি আকারে সংরক্ষিত থাকতেছে। সুতরাং যে কোনো বস্তুর গতিশক্তি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এখন একটু খেয়াল করেন, আমি এই যে বস্তুটাকে গতিশীল করলাম, গতিশীল করার জন্য আমাকে কি করতে হচ্ছে, একটা কাজ করতে হচ্ছে না? তাহলে এই কৃত কাজটাই বস্তুর মধ্যে কি সঞ্চিত শক্তি হিসেবে থাকতেছে, যেটাকে আমরা গতি শক্তি বলছিলাম। এখন এখান থেকে আমরা একটা উপপাদ্য পড়বো আজকে, যে উপপাদ্যটার নাম কাজ শক্তি উপপাদ্য। আমরা উপপাদ্যটা পড়বো, উপপাদ্যের নাম কি, কাজ শক্তি উপপাদ্য। সো উপপাদ্যটা আমি আগে আপনাদের দেখাই, তারপর বাংলা স্টেটমেন্টে আসব। আগে আমি গাণিতিক ভাবে গ্রাফিক্যালি পুরো জিনিসটা দেখাবো যে কাজ শক্তি উপপাদ্যটা আসলে কি, কি প্রকাশ করে। তারপর আমি এইটার বাংলা প্যাচালে যাব। ধরেন একটা বস্তু কোনো এক জায়গায় চুপচাপ বসেছিল, তাকে একটা বল দিয়ে আপনি ভি1 বেগে গতিশীল করছেন। ধরেন এখন বস্তুটা এম ভরে, সে ভি1 বেগে গতিশীল। এখন বস্তুটার উপরে আপনি এফ বল প্রয়োগ করলেন, বস্তুটা এফ বল প্রযুক্ত হওয়ার কারণে আরেকটা দূরত্ব সরে আসলো, আরো এক্স দূরত্ব সরে আসলো বা এস দূরত্ব সরে আসলো, এবং তার বেগ হয়ে গেল ভি2। তাহলে এখন দেখেন এইখানে আপনি যে কাজটুকু করছেন, যে কৃত কাজ, আপনার কৃত কাজ ডাব্লিউ, এটা এফ এস। এখন এফ সমান কি এম এ এস। এবার দেখেন আমার এইখানে শেষ বেগ ভি2, আদি বেগ ভি1 স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s আমরা পড়ে আসছি। তাহলে এই যে এখন যদি আমরা 2as কে লিখি, 2as সমান ভি2 স্কোয়ার মাইনাস ভি1 স্কোয়ার। সুতরাং as ইকুয়ালস টু হাফ ভি2 স্কোয়ার মাইনাস ভি1 স্কোয়ার। তাহলে m বাই 2 ভি2 স্কোয়ার মাইনাস ভি1 স্কোয়ার, তাহলে হাফ এম ভি2 স্কোয়ার মাইনাস হাফ এম ভি1 স্কোয়ার। তাহলে হাফ এম ভি2 স্কোয়ার মানে হচ্ছে শেষ গতিশক্তি, আর হাফ এম ভি1 স্কোয়ার মানে কি আদি গতিশক্তি। সুতরাং খেয়াল করে দেখেন তাহলে কৃত কাজ সমান কি হচ্ছে, গতিশক্তির পরিবর্তন হচ্ছে। তাহলে কাজ শক্তি উপপাদ্যটাকে আমরা কিভাবে বলতে পারি, কোন বস্তুর উপরে কৃত কাজ
গতিশক্তির পরিবর্তনের সমান। আবার রিপিট করতেছি, একটা বস্তু যদি গতিশীল থাকে, আপনি যদি বস্তুর উপরে কাজ করেন তাহলে তার গতির পরিবর্তন হবে। সুতরাং আপনি যে কাজটুকু করবেন ওই কৃত কাজটুকু কিসের পরিবর্তনের সমান হবে? গতিশক্তির পরিবর্তনের সমান হবে। এখন এই কাজ শক্তি উপপাদ্যকে আমি দুইটা ভাগে ভাগ করে দিব আপনাদের পড়ার এবং বোঝার সুবিধার্থে। কয়টা ভাগে ভাগ করব? দুটো ভাগে। এক, বলের দ্বারা কাজ হলে, বা সাহায্যকারী বল হলে। এই জিনিসগুলাই এইভাবেই পড়বেন, এইভাবেই করবেন। কেন? কারণ আমি একটা জিনিস খেয়াল করবেন, মাইনাস নিয়ে টানাহেঁচড়া খুব বেশি করি না। কেন করি না? কারণ আমার এসব ভাল লাগে না, যে এটা হইলে প্লাস ওইটা হইলে মাইনাস, এসব নিয়ে টানাহেঁচড়া না করে আমি কি থিওরিটিক্যাল ডেভেলপমেন্টটা করে রাখি, যাতে ম্যাথে ইজিলি অ্যাপ্লাই করা যায়। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি যদি বলের দ্বারা কাজ করি বা সাহায্যকারী যদি বল হয়, ধরেন একটা বস্তু সে গতিশীল ছিল, একটা বস্তু গতিশীল ছিল, এইভাবে গতিশীল ছিল v1 বেগে, যাচ্ছিল ডান দিকে। এখন আমি বলটা এই ডান দিকেই দিলাম, এফ বলটা ডান দিকেই দিলাম। তাহলে যদি বস্তুর গতির দিকে বল দেই, ত্বরণ হবে না মন্দন হবে? অবশ্যই ত্বরণ হবে। তাহলে যদি ত্বরণ হয় সেক্ষেত্রে বস্তুর শেষ বেগ বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। দেখেন জিনিসটা কি, লজিক। আমি কিন্তু কোনো সূত্র মুখস্থ করাচ্ছি না আপনাকে, আমি স্ট্রেট লজিক গুলা বলতেছি। লজিক গুলা ইজিলি মনে রাখা যায়, গল্পগুলা ইজিলি মনে রাখা যায়। সো গল্পটা কি, একটা বস্তু চলতেছিল, যেদিকে যাচ্ছে সেদিকে আমি বল দিয়ে দিছি। তাহলে বস্তুর গতির দিকে বল দিলে অবশ্যই ত্বরণ হবে। আর যদি ত্বরণ হয়, শেষ বেগ আদি বেগের থেকে কি হবে? বেড়ে যাবে। তাহলে শেষ বেগ v2 ইজ গ্রেটার দ্যান v1। তাহলে শেষ গতিশক্তি হাফ এম ভি টু স্কোয়ার ইজ গ্রেটার দ্যান হাফ এম ভি ওয়ান স্কোয়ার। তাহলে যে পরিমাণ গতিশক্তি বাড়ছে, এটা কিসের জন্য বাড়ছে? অবশ্যই কাজটুকুর জন্য। আপনি যে বল দিছেন, বলের দ্বারা যে কাজটুকু করছেন সেইটার কারণেই গতিশক্তিটুকু কি হয়েছে? বেড়ে গেছে। তাহলে খুব সুন্দর মতো আমরা এখন বলতে পারি যে আমার শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি ইকুয়ালস টু কৃতকাজ। আমি আবার বলতেছি, যদি আপনি সাহায্যকারী বল দেন, বস্তুর গতির দিকে যদি বল দেন, তাহলে বলের দ্বারা কাজ হচ্ছে। এবং যেহেতু বস্তুর গতির দিকে আপনি বল দিচ্ছেন, সেহেতু এই বস্তুটার বেগ অতি অবশ্যই বাড়বে। বেগ যদি বাড়ে, শেষ গতিশক্তি আদি গতিশক্তি অপেক্ষা অবশ্যই কি হবে? বেশি হবে। শেষ গতিশক্তি আদি গতিশক্তি থেকে বেশি হলে, গতিশক্তি যতটুকু বেশি হলো সেটা কোথা থেকে আসতেছে? কৃতকাজ থেকে আসতেছে। এই জন্য দেখেন গতিশক্তির পরিবর্তন সমান কৃতকাজ আমি লিখছি। এটা হচ্ছে বলের দ্বারা কাজ হলে বা সাহায্যকারী বল হলে। আর যদি বলের বিরুদ্ধে কাজ হয়, বা বাধাদানকারী বল হলে, কাজটা যদি হয় বলের বিরুদ্ধে বা এটা যদি বাধাদানকারী বল হয়, সেক্ষেত্রে কি হবে চলেন দেখি। একটা বস্তু গতিশীল ছিল, বস্তুটা গতিশীল ছিল, সে v1 বেগেই গতিশীল ছিল। কিন্তু আমি এখন বস্তুটা একটা বল দিলাম গতির বিপরীতে। খেয়াল করেন, বস্তুটায় বল দেওয়া হয়েছে কি? গতির বিপরীতে। তাহলে গতির বিপরীতে যদি বল দেওয়া হয়, বস্তুর বেগ বাড়বে না কমবে? অতি অবশ্যই কমে আসবে। তাহলে বস্তুর বেগ কমে আসলো। তাহলে এইখানে বস্তুটা ধরেন এক্স দূরত্ব অতিক্রম করছে, এক্স দূরত্ব অতিক্রম করে তার বেগ গেছে কমে। যদি বেগ কমে যায়, আমার ভি টুটা লেস দ্যান ভি ওয়ান হয়ে গেছে।
তাহলে হাফ এম ভি টু স্কোয়ার লেস দেন হাফ এম ভি ওয়ান স্কোয়ার। তাহলে কতটুকু গতিশক্তি কমলো খেয়াল করেন, গতিশক্তি কতটুকু কমতেছে, হাফ এম ভি ওয়ান স্কোয়ার মাইনাস হাফ এম ভি টু স্কোয়ার। কারণ বড়টা থেকে ছোটটা বিয়োগ করলেই তো আমরা কতটুকু কমলো সেটা পাবো। সো এই যে দেখেন গতিশক্তির পরিবর্তন সেটা সমান কৃতকাজ এফ এক্স। দেখেন কোনো প্লাস মাইনাসের কোনো ঝামেলাই নাই। সো অলওয়েজ খেয়াল রাখবেন যে কাজ শক্তি উপপাদ্যর কয়টা সিনারিও, দুইটা সিনারিও। একটা হচ্ছে বলের দ্বারা কাজ বা সাহায্যকারী বল হলে কি হবে, আরেকটি হচ্ছে বলের বিরুদ্ধে কাজ হলে বা বাধাদানকারী বল হলে কি হবে। এখন এই কাজ শক্তি উপপাদ্যের অনেকগুলা প্রয়োগ আছে, অনেকগুলা। আমি আজকে শুরু করব খুব বেসিক একটা প্রয়োগ দিয়ে। আসলে কাজ শক্তি উপপাদ্য দিয়ে এই চ্যাপ্টারের মোটামুটি 60 থেকে 70 ভাগ শতকরা ম্যাথ সলভ করে ফেলা যায়। এবং আমি মোটামুটি প্রায় অনেক ম্যাথ শুধুমাত্র কাজ শক্তি উপপাদ্য দিয়ে করে ফেলি, কারণ জিনিসটা সোজা, জিনিসটার মধ্যে কোনো প্যাচ নাই, জ্ঞানজাম নাই। চলেন একটা ম্যাথ দিয়ে শুরু করি আমরা। কোশ্চেন, একটি বস্তু h সমান 2t স্কোয়ার মাইনাস 3t প্লাস 4 সমীকরণ অনুযায়ী চলমান। দেখেন একটা বস্তু একটা সমীকরণ অনুযায়ী চলমান। আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা পড়তেছিলাম কাজ শক্তি ক্ষমতা, কাজ শক্তি উপপাদ্য পড়তেছিলাম, এর মধ্যে আপনি সরণের একটা এরকম প্যারামেট্রিক ইকুয়েশন বলা হয় এটাকে, পরামিতিক সমীকরণ, কারণ সরণটা সময়ের সঙ্গে ডিপেন্ডেন্ট। তো এইটা কেন ঢুকাইলেন, কেন ঢুকাইলাম একটু দেখাবো আপনাদেরকে। যে একটা বস্তু একটা সমীকরণ অনুযায়ী চলমান, বস্তুর ভর ধরেন দেওয়া আছে, বস্তুর ভর 10 কিলোগ্রাম। এখন মজাটা দেখাই, টি সমান 3 সেকেন্ড হতে টি সমান 5 সেকেন্ড সময় কৃত কাজ কত। অবস্থা দেখেন, একেবারে বিশ্রী একটা কোশ্চেন হয়ে গেছে। এখন আপনাকে আমি বল দেই নাই, সরণ দিছে একটা প্যারামেট্রিক ইকুয়েশন দিয়ে, বলছি কৃত কাজ বের করেন। সো এই যে একটু আগে কাজ শক্তি উপপাদ্য পড়ালাম, এই কাজ শক্তি উপপাদ্যের একেবারে পার্টিকুলার পারফেক্ট প্রয়োগ এটা। এবং এই টাইপের কোশ্চেন গুলা বুয়েট ভর্তি পরীক্ষায় বেশি থাকে। তার মানে বুয়েট ভর্তি পরীক্ষায় থাকে মানেই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির লিখিত পরীক্ষায় থাকবে এবং বোর্ড পরীক্ষায় ইনশাল্লাহ চলে আসবে। তাহলে চলেন আমরা এই কোশ্চেনটাকে যখন সলভ করতে যাব, দেখেন একটা বস্তু সে একটা সমীকরণ অনুযায়ী চলছে, এস দেওয়া আছে। এর যদি জানা থাকে সেখান থেকে আমরা ভি পাবো, কৃত কাজ ডাব্লিউ সমান কি, একটু আগেই পড়ছি কাজ শক্তি উপপাদ্য, গতিশক্তির পরিবর্তন। তাহলে এইখানে আমার ডাব্লিউ সমান গতিশক্তির পরিবর্তন হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস হাফ এম ভি ওয়ান স্কোয়ার হতে পারে, অথবা হাফ এম ভি ওয়ান স্কোয়ার মাইনাস হাফ এম ভি টু স্কোয়ার হতে পারে। ডিপেন্ড করবে ভি ওয়ান ভি টু এর মানের উপরে। জিনিসটা দেখেন, যদি ভি টু গ্রেটার দ্যান ভি ওয়ান হয় তাহলে আমরা কি করব, হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস হাফ এম ভি ওয়ান করবো। আর ভি টু যদি লেস দেন ভি ওয়ান হয় তাহলে হাফ এম ভি ওয়ান স্কোয়ার মাইনাস হাফ এম ভি টু স্কোয়ার করবো। খুব সিম্পল। তাহলে এই যে দেখেন, আমরা আগে দেখি ভি টু কি ভি ওয়ান থেকে বড় না ছোট। এস জানা আছে 2t স্কোয়ার মাইনাস 3t প্লাস 4। তার মানে অবশ্যই ভি জানি। কিভাবে জানি, ভি সমান ডিএস বাই ডিটি। তাহলে যদি ডিফারেন্সিয়েট করি ডি বাই ডিটি অফ 2t স্কোয়ার মাইনাস 3t প্লাস 4, এখন তো ডিফারেন্সিয়েশনে আপনাদের সিদ্ধহস্ত হয়ে যাওয়ার কথা 2t স্কোয়ার, তারপর আমি ভেঙে ভেঙেই করছি, ডি বাই ডিটি অফ 3t, আর 4 কে ডিফারেন্সিয়েট করলে 0 পাবো। তাহলে এখানে 4t মাইনাস 3 পাবো ভি। তাহলে ভি অ্যাট 5 সেকেন্ড, ভি টু 5 সেকেন্ড সময়ে 4 ইন্টু 5 মাইনাস 3, 20 মাইনাস 3 17। আর ভি ওয়ান কত সেকেন্ডে, 3 সেকেন্ড,
4 ইন্টু 3 মাইনাস 3, 12 মাইনাস 3 9। সুন্দর V2 V1 বের হয়ে গেছে এবং V2 গ্রেটার দ্যান V1। তাহলে আমি সমীকরণে কৃত কাজ কি লিখবো? হাফ এম V2 স্কোয়ার মাইনাস হাফ এম V1 স্কোয়ারই লিখবো। তাহলে এই যে দেখেন ভর দেওয়া আছে 10 কিলোগ্রাম, তাহলে হাফ ইন্টু 10 ইন্টু V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার, তাহলে 5 ইন্টু V2 স্কোয়ার মানে কত? 17 স্কোয়ার, আর V1 স্কোয়ার মানে 9 স্কোয়ার, এত জুল। তাহলে 17 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার যদি করি আমরা, 17 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, 208 ইন্টু 5, 1040 জুল কাজ হবে। তাহলে দেখেন ডিরেক্টলি কোশ্চেন না করে যদি ফাংশন আকারে কোশ্চেন করে, তারপরেও যদি শুধুমাত্র আমাদের কাজ শক্তি উপপাদ্যটা জানা থাকে, তাহলেই কিন্তু অ্যান্সারটা আমরা ইনশাল্লাহ করে ফেলতে পারছি। ওকে, আমরা এরপরে নেক্সট প্রবলেমটায় যাব। সরি, আমরা এখন নেক্সট প্রবলেমটা দেখব। নেক্সট প্রবলেমটাও এই কাজ শক্তি উপপাদ্য দিয়েই করব আমি। তাহলে চলেন আমি আগে প্রশ্নটা লিখি, প্রবলেমটা লিখি। আমরা প্রশ্নটা লিখি, কাজ শক্তি উপপাদ্যের পরবর্তী প্রশ্নটা লিখি। চলেন নেক্সট কোশ্চেন। একটি গাড়ি ঘর্ষণহীন রাস্তায় 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলমান। গাড়িটির উপর 2000 নিউটন মানের বল 10 মিটার দূরত্ব বরাবর যদি কাজ করে, গাড়িটির অর্জিত বেগ কত হবে? গাড়ির ভর 500 কিলোগ্রাম। দেখেন অনেকভাবেই ম্যাথটা করা যায়, অনেক কিছুতেই করা যায়। আমি আসলে আপনাদেরকে মেথড শিখাতে চাই। দেখেন আমি আপনাদেরকে পড়ানোর শুরু থেকে একটা কথা বলতেছি, আমি আসলে যখন ফিজিক্স পড়াই আপনাকে শুধুমাত্র আমি বোর্ড পরীক্ষায় নাম্বার পাবেন সেই জন্যই যে শিখাই তা না। কত সহজ করা যাইতে পারে ফিজিক্সকে, বা চিন্তা ভাবনাগুলো কি কিভাবে করা যেতে পারে, এইটা আমার অ্যাকচুয়ালি দেখাতে ভাল লাগে। সো আমি আসলে আনন্দ পাই যখন আপনাদের এই হরাইজনটাকে আমার বড় করার একটা সুযোগ পাওয়া যায়। দেখেন এই ম্যাথটা ত্বরণ দিয়ে করা যাবে না, অবশ্যই করা যাবে। আমি দুইভাবেই করব, চলেন আমি দুইভাবেই ম্যাথটা করব। আমরা আগে শুরুতে ট্র্যাডিশনাল মেথড, প্রচলিত পদ্ধতিতে অঙ্কটা করি, তারপর আপনারাই সিদ্ধান্ত নেবেন যে কিভাবে করবেন, আপনাদের কাছে কোনটা সহজ লাগে। প্রচলিত পদ্ধতি হচ্ছে আগে ত্বরণ বের করো, এ সমান 2000 ডিভাইডেড বাই কত, ভর 500, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সরণ এস হচ্ছে 10 মিটার, আদিবেগ V0 হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে শেষ বেগ ভি সমান কত? তাহলে এই ট্র্যাডিশনাল পদ্ধতি অনুযায়ী আপনারা এরপর কি করবেন, ভি স্কোয়ার সমান ভি নট স্কোয়ার প্লাস 2as করবেন। তাহলে ভি নট স্কোয়ার ইকুয়ালস টু 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ হচ্ছে 4, এস হচ্ছে 10, সো 100 প্লাস 80
তাহলে ভি সমান √180। তাহলে √180 যদি ভি হয়, √180 এটা আমাকে দিবে 13.416। তাহলে এটা হচ্ছে আমার প্রচলিত পদ্ধতি। প্রচলিত পদ্ধতিতে আমরা এইভাবে ম্যাথটা করি, কোনো সমস্যা নেই, করেন, পুরো নাম্বার ইনশাল্লাহ পাবেন। এখন আমি একটু ভিন্ন পদ্ধতিতে যাব, অল্টারনেট পদ্ধতি। কেন? কারণ একটা উপপাদ্য শিখছি, উপপাদ্যটা অ্যাপ্লাই করি, মজা লাগবে তো, তাই না? সো আমরা এখন কাজ শক্তি উপপাদ্য পদ্ধতিতে যাব। আমরা যাব কাজ শক্তি উপপাদ্যে। কাজ শক্তি উপপাদ্য কি বলে? উপপাদ্যটা কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন। তাহলে কৃত কাজ এফ ইন্টু এস, গতিশক্তি, শেষ গতিশক্তি বেশি হবে হাফ এম ভি স্কোয়ার, কার তুলনায়? আদি গতিশক্তির তুলনায়, হাফ এম ভি নট স্কোয়ার। তাহলে এফ কত? 2000। এস কত? এস হচ্ছে আপনার সরণ 10, হাফ ইন্টু এম কত? 500, ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার 10 স্কোয়ার। তাহলে এইখানে 2000 গুণন 10, এটাকে 2 দ্বারা গুণ করে 500 দ্বারা ভাগ করে দিই। 2000 গুণন 10 গুণন 2 ডিভাইডেড বাই 500, এখানে 80 আসে। তাহলে 80 ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস 100, সো ভি স্কোয়ার ইকুয়ালস টু 180। তাহলে ভি ইকুয়ালস টু √180। আগে যা ছিল এখনো তাই আসতেছে, 13.416 মিটার পার সেকেন্ড। সো এই অঙ্কের বেলায় কোনো সমস্যা নাই, আপনি যেভাবে ইচ্ছা করেন, যে কোনো ভাবে হবে, কোনো টেনশনই নিয়েন না। এখন আসেন, আমি কোশ্চেনটাকে একটু প্যাচাই। এটা তো ছিল সিম্পল কোশ্চেন, এখন আমরা প্যাচাইতে শুরু করি, একটু একটু করে প্যাচাবো। হঠাৎ করে বেশি প্যাচাইলে আবার মাথায় প্যাচ লাগবে। কোশ্চেন, 2000 কিলোগ্রাম ভরের একটি গাড়ি 16 মিটার পার সেকেন্ড বেগে চলমান। গাড়িটিকে 40 মিটার দূরত্বে থামাতে হলে ব্রেক জনিত বলের মান কত? দেখেন কোশ্চেনটা কি বললো, 2000 কিলোগ্রাম ভরের একটা গাড়ি কত বেগে চলছিল? 16 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। আমি গাড়িটাকে 40 মিটার দূরত্বে থামিয়ে দিতে চাই, তাহলে ব্রেক জনিত বলের মান কত? তাহলে এইখানে এটা কি সাহায্যকারী বল নাকি বাধাদানকারী বল? আগে এটা দেখেন, এটা বাধাদানকারী বল। অবশ্যই বলের বিরুদ্ধে কাজ হচ্ছে, বা বস্তু যেদিকে গতিশীল তার উল্টা দিকে আপনি কি দিচ্ছেন? বল দিচ্ছেন। তাহলে গাড়িটা 16 মিটার পার সেকেন্ড বেগে চলমান, এইটাকে 40 মিটার দূরত্বে আপনি থামাতে চান, তাহলে কত ব্রেক প্রয়োগ করবেন? এটা হচ্ছে আসল কথা। এখন একটু খেয়াল করে দেখেন, আদি বেগ v0 16 মিটার পার সেকেন্ড, শেষ বেগ v 0 মিটার পার সেকেন্ড। তাহলে কোন গতিশক্তি বেশি, আদি গতিশক্তি না শেষ গতিশক্তি? তাহলে আদি গতিশক্তি বেশি। দেখেন লাইফ কিভাবে সহজ হয়, হাফ এম ভি নট স্কোয়ার মাইনাস শেষ গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তির পরিবর্তন ইকুয়ালস টু কৃত কাজ বল এফ ইন্টু এক্স, অঙ্ক শেষ। মানে দেখেন এর থেকে সহজ পদ্ধতি হতেই পারে না। এম কত? 2000, ভি নট স্কোয়ার 16 স্কোয়ার মাইনাস, এটা তো জিরো কারণ ভি তো জিরো। এফ কত জানি না, বের করতে হবে। এক্স কত? 40। তাহলে এই যে আপনি যে বল এফ বের করবেন, এটা হবে 1000 ইন্টু 16 স্কোয়ার ডিভাইডেড বাই 40 নিউটন। তাহলে 1000 ইন্টু 16 স্কোয়ার বাই 40, 1000 ইন্টু 16 স্কোয়ার ডিভাইডেড বাই 40, 6400 নিউটন ছিল ব্রেক জনিত বল। দেখেন কোনো মন্দন বের করার ঝামেলা নাই,
কিচ্ছু নাই, খালি হচ্ছে কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন দিয়ে বা কাজ শক্তি উপপাদ্য দিয়ে ম্যাথটা করে ফেলা গেল। এখন প্রশ্ন হচ্ছে এর সঙ্গে যদি ভাইয়া এবং আপুরা ঘর্ষণটা চলে আসে তখন কি হবে? চলেন সেটাতেও যাই, যে শুধুমাত্র ব্রেক জনিত বল না, রাস্তায় একটা ঘর্ষণ বলে নিয়ে আসবো। চলেন একটা একটা করে নিয়ে আসি কোশ্চেন। 2000 কিলোগ্রাম ভরের একটি গাড়ি 16 মিটার পার সেকেন্ড বেগে চলমান। রাস্তা ও চাকার ঘর্ষণ গুণাঙ্ক 0.2 হলে 40 মিটার দূরত্বে গাড়িটিকে থামাতে হলে কত মানের বাধা দানকারী বল প্রয়োগ করতে হবে? এই হচ্ছে কোশ্চেন। আমি 2000 কিলোগ্রাম ভরের একটা গাড়ি, সে 16 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। রাস্তা এবং চাকার ঘর্ষণ গুণাঙ্ক 0.2 দেওয়া আছে। আমি 40 মিটার দূরত্বে গাড়িটিকে থামাতে চাই, কত মানের বাধাদানকারী বল আমাকে প্রয়োগ করতে হবে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে খুবই ভালো কথা, আদি বেগ v0 কত? 16 মিটার পার সেকেন্ড। শেষ বেগ ভি কত? 0 মিটার পার সেকেন্ড। কোনো সমস্যা নাই। এখন একটু খেয়াল করেন, আমি বারবার কেন ডায়াগ্রাম আঁকার প্রতি জোর দেই, আপনাদেরকে কেন বলি একটু চিত্রটা এঁকে নেবেন। অঙ্ক করার শুরুতে যদি এইভাবে চিত্রটা আঁকেন, ধুম করে আপনার অঙ্কটা খুব সহজ হয়ে যাবে, খুবই সহজ হয়ে যাবে। দেখেন কে আপনি সহজ হয়। একটা গাড়ি যাচ্ছিল, একটা গাড়ি যাচ্ছিল, তার আদিবেগ v0টা হচ্ছে 16 মিটার পার সেকেন্ড। গাড়িটাকে ব্রেক করছেন, তাহলে ব্রেক গতির বিপরীতে কাজ করে। এবার আসেন ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে? গতির বিপরীতে। মজাটা দেখেন, চিত্র আঁকলে কেন সুবিধা হয়। আমার ব্রেক কাজ করে কোন দিকে? গতির বিপরীতে। ঘর্ষণ বল কাজ করে কোন দিকে? গতির বিপরীতে। তাহলে ব্রেক এবং ঘর্ষণজনিত বল দুইটা একসাথে কাজ করে গাড়িটাকে অ্যাকচুয়ালি থামিয়ে দিচ্ছে। তাহলে গাড়িটা থামতেছে কত দূরত্বে? যে এক্স সমান 40 মিটার দূরত্বে গাড়িটা থেমে যাচ্ছে। তাহলে এক্স ইকুয়ালস টু কত মিটার? 40 মিটার। এখন এই যে দেখেন, আমার এইখানে আদি গতিশক্তি বেশি, তাহলে যে গতিশক্তি বেশি সেটা থেকে বিয়োগ করব কম গতিশক্তিকে। গতিশক্তির পরিবর্তন কত? কৃত কাজ। এখন আসেন এইখানে ইম্পর্টেন্ট ইস্যু, কৃত কাজ মানে কি বল নাকি লব্ধি বল? এখানে লব্ধি বল ইন্টু সরণ, কারণ দুটা বল আছে। সো আমরা কৃত কাজ যখন চিন্তা করব, যদি একাধিক বল থাকে কৃত কাজটা হবে কিসের জন্য? লব্ধি বলের কারণে। তাহলে সামেশন অফ এফ ইন্টু এক্স। এবার তাহলে অঙ্কটা শেষ করে ফেলি। হাফ এম ভি নট স্কোয়ার ইকুয়ালস টু, যেহেতু v0, সামেশন অফ এফ লব্ধি বল, বাধাদানকারী বল এ প্লাস ঘর্ষণ বল ছোট এফ ইন্টু এক্স। এখন ঘর্ষণ বল ছোট এফ সমান কত পড়াইছি? মিউ ইন্টু আর। ঘর্ষণের পুরো ডিটেলস এই জন্য পড়াইছি। মিউ কত দেওয়া আছে? 0.2। আর অভিলম্ব প্রতিক্রিয়া এখানে কত হবে? ওজন এমজি সমান হবে। কারণ কি, গাড়িটা রাস্তার উপরে সোজা দাঁড়ায় আছে, সোজা যাচ্ছে, তাহলে এমজি খাড়া নিচের দিকে, আর খাড়া উপরের দিকে। তাহলে আর সমান কত হবে? সিম্পলি এমজি হবে। ছোট্ট হয়ে গেছে এমজি, এমজিটাকে বড় করে দিই। ওমা, এটা মুছলে তো হবে না, এমজিটাকে বড় করে দিব। একই অবস্থা। ওকে, এটা মশা যাবে না, সমস্যা নাই। এমজিটা সোজা নিচের দিকে, এমজি। তাহলে আর সমান এমজি হচ্ছে আমাদের। এবার এম এর মান কত?
এম এর মান হচ্ছে 2000, জি এর মান কত 9.8, তাহলে 0.2 ইন্টু 2000 ইন্টু 9.8, 0.2 ইন্টু 2000 ইন্টু 9.8, 3920, ঘর্ষণ বলটাই 3920 নিউটন। তাহলে আমরা হাফ ইন্টু 2000 ইন্টু ভি নট স্কোয়ার 16 স্কোয়ার ইকুয়ালস টু এফ প্লাস 3920 এক্স কত 40। এখান থেকে তাহলে বড় এফটা কত আসবে আমরা একবারে ডিরেক্টলি বের করে ফেলি। 1000 ইন্টু 16 স্কোয়ার ডিভাইডেড বাই 40, এটা থেকে বাদ দিব 3920, 2480 নিউটন বল। এখন ব্রেক জনিত বল প্রয়োগ করতে হবে। দেখেন লাইফ ইজি। লাস্ট একটা অঙ্ক করাবো আজকে, যেটা বোর্ড পরীক্ষায় অনেক বেশি আসে। এই চ্যাপ্টার থেকে বোর্ড পরীক্ষায় যে অঙ্কগুলো আসে তার মধ্যে এখন যে অঙ্কটা করাবো এইটার ফ্রিকোয়েন্সি ধরে নেন সবচেয়ে বেশি। এবং এই ম্যাথটাই ইসাক স্যারের বইয়ে দেখবেন একবার না দুইবার উদাহরণে করে দিছেন ইসাক স্যার। মানে এত বেশি ইম্পর্টেন্ট ম্যাথ এবং এত বেশি সহজ একটা ম্যাথ, 2 লাইনে অঙ্ক শেষ হয়ে যায়। চলেন অঙ্কটা আমি বলি। 30 ডিগ্রি কোণে আনত একটি তলে 2000 কিলোগ্রাম ভরের একটি গাড়ি 16 মিটার পার সেকেন্ড সমবেগে নিচের দিকে নামছে। ব্রেক জনিত বলের মান কত হলে গাড়িটি 40 মিটার দূরত্বে থেমে যাবে? দেখেন সব কিন্তু বাধাদানকারী বলের ম্যাথ। এখন এটাও কি বাধাদানকারী বলের ম্যাথ, কিন্তু খেয়াল করেন তল কিন্তু সোজা নাই, তলটা কি করে ফেলছি আনত তল। তাহলে আনত তল হলে সিনারিওটা হচ্ছে এরকম, এই যে 30 ডিগ্রি আনত একটা তল, এখানে একটা গাড়ি নাম ছিল নিচের দিকে, ভদ্র গাড়ি, সে নিচের দিকে নাম ছিল। ওমা গাড়িটা আগা মাথার দুইটাই একই রকম হয়ে গেল। এই যে এটা গাড়ির আগা, এটা বুঝে না, এটা গাড়ির আগা, এটা গাড়ির পিছন, চ্যাপটা করে দিই না, গাড়িটাকে আবার কি আগা মাথা বোঝা না গেলে পরে সমস্যায় পড়ে যাবে। এই নান, এখন বোঝা যাচ্ছে গাড়িটা নিচের দিকে নামছিল, তার আদিবেগ v0 ছিল 16 মিটার পার সেকেন্ড। ওমা এত ছোট হয়ে গেল লেখা, কি সমস্যা? v0টা ছিল 16 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গাড়িটার আদিবেগ, কোন দিকে নামতেছে নিচের দিকে। এখন একটু মনোযোগ দিয়েন, গাড়িটার ওজন mg কোন দিকে কাজ করে খাড়া নিচের দিকে, তাহলে ওজনের একটা উপাংশ এটা কাজ করে তল বরাবর নিচের দিকে। গাড়িটার ওজনের যে উপাংশটা তল বরাবর নিচের দিকে কাজ করে সেটা কি mg sin 30 ডিগ্রি, mg sin 30 ডিগ্রি। এখন ব্রেক জনিত বল কোন দিকে কাজ করতে হবে উল্টা দিকে। ব্রেক সবসময় গতির বিপরীতে কাজ করতে হবে, ব্রেক জনিত বল অবশ্যই গতির বিপরীতে কাজ করতে হবে। তাহলে গাড়িটা নিচের দিকে নামতেছিল। এখন তাহলে আমার আদি বেগ v0 কত 16 মিটার পার সেকেন্ড, শেষ বেগ v কত 0 মিটার পার সেকেন্ড। তাহলে গতিশক্তির পরিবর্তন ইকুয়ালস টু কৃত কাজ। সিম্পল, গতিশক্তির পরিবর্তন ইকুয়ালস টু কৃত কাজ। আমি শুরু থেকে শিখে আসছি কি বড় গতিশক্তি থেকে ছোট গতিশক্তি বিয়োগ দিয়ে দেন চোখ বন্ধ করে, এটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন। কৃত কাজ এখানে আবারও কি দুইটা বল না, তাহলে লব্ধি বল সামেশন অফ এফ ইন্টু এক্স। এইবার একটু গ্যাঞ্জাম আছে, সামেশন অফ এফ এ কাকে থেকে কাকে বাদ দিব, আমি কি
বড় এফ থেকে এমজি সাইন 30 ডিগ্রিকে বাদ দিব নাকি এমজি সাইন 30 ডিগ্রি থেকে বড় এফকে বাদ দিব, এটা হচ্ছে এখন হচ্ছে পেজগি। দেখেন একটু নর্মালি চিন্তা করতে শিখেন, জাস্ট মাথাটাকে ফাঁকা করেন, বেশি জিনিসপত্র মাথায় রাখেন না, দুনিয়াটা সহজ সোজা করি। খেয়াল করেন আপনার উদ্দেশ্য কি, গাড়িকে কি চালানো না থামানো? থামানো। থামাইতে গেলে তাহলে নিচের দিকে বল বেশি হবে না উপরের দিকে বল বেশি হবে? আপনি যদি গাড়িকে থামাইতেই চান তাহলে বাধাদানকারী বল অবশ্যই বড় হইতে হবে, তার মানে এফ বড় হইতে হবে এমজি সাইন 30 ডিগ্রির তুলনায়। অঙ্ক এখানেই সমাপ্ত। এখন শুধু মান বসান। এম হচ্ছে 2000, V0 16 স্কোয়ার, এফ বের করতে হবে, তাহলে 2000 ইন্টু 9.8 ইন্টু সাইন 30 ডিগ্রি মান হাফ, এক্স এর মান 40, তাহলে এখান থেকে 1000 ইন্টু 16 স্কোয়ার ডিভাইডেড বাই 40 যদি করি, 1000 ইন্টু 16 স্কোয়ার ডিভাইডেড বাই 40, 6400 ইকুয়ালস টু এফ মাইনাস এটা হবে 9800। তাহলে এফ এর মান পাবো 6400 যোগ 9800, 16200 নিউটন। নেন অঙ্ক শেষ। সো দেখেন এইসব অঙ্ক খুবই সোজা অঙ্ক। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবার আমি একটা এক্সট্রা ক্লাস নিব, কারণ এই সপ্তাহে আমার আর একটা ক্লাস মিস হয়েছে। আমি এক্সট্রা ক্লাসের শিডিউলটা ইনশাল্লাহ মেসেঞ্জারে দিয়ে দিব, কারণ মেকআপ ক্লাস না নিলে আমরা আবার পিছিয়ে যাব। আর এটা তো হচ্ছে আপনাদের হক অ্যাকচুয়ালি, আমার 8টা করে ক্লাস নেওয়ার কথা, আমি যদি 8টা ক্লাসের কম নেই তাহলে তো পরে যে আমি বিপদে পড়বো। সো ইনশাল্লাহ এক্সট্রা ক্লাসটা আমি মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দিব কবে নিব, সেই অনুযায়ী এই উইকে ইনশাল্লাহ এক্সট্রা ক্লাস নিয়ে আপনাদের ক্লাসগুলো আমি মেকআপ করে নিব। ওকে, কাইন্ডলি আপনার একটু পড়ালেখার মধ্যে থাকেন, কারণ এই জিনিসপত্রগুলা অ্যাকচুয়ালি বইয়ে অত গুছিয়ে দেওয়ার নাই। সো আমি সবগুলো আলাদা আলাদা করে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমি কাজ শক্তি উপপাদ্য নিয়ে আরো টানা হেঁচড়া করবো। মানে কাজ শক্তি উপপাদ্য খুবই মজার জিনিস, মানে আমি নিজে পড়াতে মজা পাই, আমার খুব ভাল লাগে। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন ইনশাল্লাহ। আমি এখনই স্লাইডটা দিয়ে দিচ্ছি গ্রুপে, যাতে আপনারা এখনই আবার পড়ালেখায় বসে যেতে পারেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।